নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। ষষ্ঠ ভাবের অধিপতি প্রথম ভাবে যদি বসেন তখন কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। এবারে চলে আসি প্রথম ভাবের মূল তাৎপর্যে। প্রথম ভাব হলো ব্যক্তিত্ব, দেহ এবং আত্মচেতনা। অর্থাৎ প্রথম ভাব মানে নিজেকে বোঝায়, আমি নিজে কি, আত্মবিশ্বাস, চরিত্র এবং ভাবমূর্তি, জীবনের পথ এবং মানসিক শক্তিকে বোঝায়। অন্যদের কাছে নিজে কিভাবে পরিচিত হবেন, আপনার অ্যাকসেপ্টেন্সটা কীরকম, সেটাও আমরা প্রথম ভাব থেকে দেখি। তাহলে এবার চলে আসি মূল বিশ্লেষণে, যে ষষ্ঠ ভাবের অধিপতি যখন প্রথম ভাবে থাকেন তখন জাতক সাধারণত পরিশ্রমী হয়ে থাকেন, সাহসী এবং সংগ্রামী নেচারের হয়ে থাকেন। জীবনে সাফল্য আসে লড়াইয়ের মাধ্যমে, কিছুই সহজে লাভ হয় না। শত্রু বা প্রতিদ্বন্দ্বী বেশি হলেও শেষ পর্যন্ত জয় জাতকেরই হয়। জাতক আত্মবিশ্বাসী কিন্তু অনেক সময় চিন্তিত ও স্ট্রেসে ভোগে। এবার দেখে নিই এই ষষ্ঠ ভাবে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে বা মিত্র গ্রহ অবস্থান করে বা শুভ গ্রহ বা মিত্র গ্রহের দৃষ্টি থাকে, তাহলে প্রতিযোগিতায় জেতার ক্ষমতাটা বেড়ে যায়। চাকরি বা সরকারি কাজে উন্নতি করতে দেখা যায় জাতক বা জাতিকাদের। শৃঙ্খলাবদ্ধ জীবনধারা ও শক্তিশালী ইচ্ছা শক্তি। কষ্টের পর প্রাপ্ত বড় সাফল্য, অর্থাৎ আপনি যে পরিশ্রমটা করলেন সেখান থেকে আপনি সফলতা অর্জন করবেন যদি এই শুভ প্রভাব আপনার জন্মপত্রিকায় থেকে থাকে। আর অশুভ প্রভাব, এমনিতেই ষষ্ঠ ঘরকে আমরা একটু নেগেটিভ হাউস বলে ধরে থাকি, তার ওপরেও যদি কোনো অশুভ গ্রহ
এর সঙ্গে সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে শারীরিক ও মানসিক দুর্বলতা লক্ষ্য করা যায়, অহংকার ও অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতার মনোভাব লক্ষ্য করা যায়, ঋণ বা মামলার ঝামেলা। ঋণ এমন হয় যে একটা মানুষ একবার ঋণের জালে জড়ালে, আমরা অনেক চার্টে দেখেছি যে ঋণের জালে একবার জড়ালে ছোট ঋণ দিয়ে শুরু হয়, সেটাই বাড়তে 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 এমন একটা জায়গায় চলে যায় যে সেখান থেকে বেরোবার আর রাস্তা খুঁজে পায় না। নিজেকে অতিরিক্ত চাপে ফেলা। এবার দেখে নিই যে এই কম্বিনেশনের জাতক বা জাতিকাদের পেশা বা জীবনধারা কি হতে পারে। আইন, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, নার্স, থেরাপিস্ট বা হেলথ সেক্টর, যেটা আমি সেবার যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রফেশনে যারা যারা থাকেন তাদের জন্য এটা খুবই ভালো। সামাজিক সেবা বা এনজিওর কাজ, প্রতিযোগিতা নির্ভর পেশা যেমন স্পোর্টস, সেলস, পাবলিক সার্ভিস, এই ধরনের পেশাতেও এনাদেরকে সফল হতে দেখা যায়। এবার চলে আসি প্রতিকারের ব্যাপারে। মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন। শত্রু বা প্রতিযোগিতায় ন্যায়ের পথে থাকুন, কখনো শর্টকাট অবলম্বন করবেন না এবং কখনো অসৎ পথ অবলম্বন করবেন না, তাহলে দেখবেন আপনার জয়টা আর একটু সহজ হবে। শারীরিক ফিটনেস বজায় রাখুন। দান ও সেবামূলক কাজ করলে এই যে নেতিবাচক প্রভাবগুলো অনেক হ্রাস পায়। আর দানের ক্ষেত্রে আমি যেটা বারবার বলে থাকি সেটা হচ্ছে, দান করবেন গোপনে, সেই দানের কোনো ছবি বা কোনো প্রচার আপনারা সোশ্যাল মিডিয়াতে বা কাউকে বলে বেড়াবেন না। তাহলে শেষ করার আগে আর একবার, এই অবস্থান জাতককে করে তুলতে পারে যোদ্ধা, নেতা ও আত্মনির্ভরশীল। জীবনে সহজ সাফল্য না এলেও প্রতিটি জয়ের পেছনে থাকবে কঠোর পরিশ্রমের গল্প। আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়ের পথে থাকলে জাতক বড় জয় লাভ করতে পারেন। ষষ্ঠ ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের প্রভাব অনুভব করে? বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকে। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন, সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশনে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি সম্পদ, পরিবার এবং বাক শক্তি, সঞ্চয়, অর্থাৎ আপনার অ্যাকিউমুলেটেড ওয়েলথ,
আপনি ধরুন সারা জীবনে যা আর্ন করলেন তার তো সেইটা যে সবাই সঞ্চয় করতে পারে তা কিন্তু পারে না। তাই দ্বিতীয় ভাব বলতে সঞ্চিত অর্থ বোঝায়। তাহলে সঞ্চয়, আর্থিক নিরাপত্তা ও ঐশ্বর্য, শিক্ষা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ, কথার মাধ্যমে জীবিকা বা প্রভাব। তাহলে এবার মূল বিশ্লেষণে আসি। ষষ্ঠ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে থাকলে জাতক পরিশ্রম ও সেবার মাধ্যমে সম্পদ অর্জন করে। জাতকের বাক শক্তি দৃঢ় কিন্তু মাঝে মাঝে কঠোর বা বিতর্কমূলক হতে পারে। অর্থাৎ আপনি মাঝে মাঝে না বেফাঁস কথা বলে ফেলতে পারেন, যেটা বিতর্ক তৈরি করতে পারে, বা কারোর প্রতি কখনো কখনো ভীষণ রুড বিহেভ করে ফেলতে পারে, যেটা তাকে মনে আঘাত দিতে পারে। পারিবারিক দায়িত্ব বেশি থাকে এবং জীবনের প্রথম দিকে আর্থিক চ্যালেঞ্জ আসে। ধীরে ধীরে জাতক নিজের প্রচেষ্টায় স্থিতিশীল আয় ও সম্মান অর্জন করে। শুভ প্রভাবগুলির মধ্যে কথায় প্রভাবশালী ও যুক্তিবাদী, সরকারি চাকরি বা আর্থিক সেক্টরে সাফল্য লাভ করে থাকেন এনারা, প্রতিযোগিতা বা বিতর্কে জয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়, কঠোর পরিশ্রমে ধনবৃদ্ধি ও স্থায়িত্ব, অর্থাৎ ধন বৃদ্ধি হয়ে এবং সেটা স্থায়ী হবে। আর এই দ্বিতীয় ভাবে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব পড়ে, অর্থাৎ অশুভ গ্রহ সহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে পারিবারিক মতবিরোধ ও সম্পর্কের দূরত্ব, ঋণ বা খরচের চাপ, বাকযুদ্ধ বা ভুল বোঝাবুঝি থেকে শত্রুতা, গোপন স্বাস্থ্য সমস্যা বা মানসিক ক্লান্তি। এবার দেখে নিই কোন কোন পেশায় এনারা সফল হয়ে থাকে। ব্যাংকিং, ফাইন্যান্স, ট্যাক্স, অডিট, আইনজীবী, শিক্ষক, বক্তা, প্রশাসনিক কাজ, চিকিৎসা বা সেবামূলক ক্ষেত্র অর্থাৎ ডক্টর, নার্স, পারিবারিক ব্যবসা বা যোগাযোগ ভিত্তিক পেশা। এবার প্রতিকারের দিক থেকে বলি, বৃহস্পতিবার ও মঙ্গলবার দান করা অভ্যাস করুন। সত্য ও ন্যায়ের পথে থাকলে আর্থিক স্থিতি বাড়ে। বাক নিয়ন্ত্রণ বা বাক সংযম অভ্যাস করুন। যেখানে যেটুকু বলা প্রয়োজন ততটুকুই বলুন, বেশি বলারও দরকার নেই, আর কম বললে আপনার তো কার্যসিদ্ধি হবে না। হনুমানজি বা লক্ষ্মী দেবীর উপাসনা শুভ ফল দেয়। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে দায়িত্ববান, বাস্তববাদী ও আত্মনির্ভরশীল। জীবনের প্রাথমিক সংগ্রাম শেষে আসে আর্থিক স্থিতি ও প্রভাবশালী বাক শক্তি। সততা ও ন্যায়ের পথে চললে জাতক পরিবার ও সমাজে সম্মানিত হয়ে থাকেন। ষষ্ঠপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকেন। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মোকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিংহোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে
কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস, আত্মবিশ্বাস ও উদ্যম বা আমাদের পরাক্রমকে বোঝায়। যোগাযোগ, লেখালেখি, বক্তৃতা এবং মিডিয়া। তৃতীয় ভাব থেকেই আমরা পাই ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে রিলেশনশিপ কেমন থাকবে সেটা। স্বপ্রচেষ্টা অর্থাৎ পরাক্রম যেটা আমি বললাম, এবং আপনার উদ্যম এবং কর্মশক্তি। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি তৃতীয় ভাবে থাকলে অপরাজেয় সাহস ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে চলে, নিজের প্রচেষ্টায় শত্রুকে পরাজিত করতে সক্ষম হয়, যোগাযোগ এবং লেখার মাধ্যমে সাফল্য অর্জন করে। কখনো ভাই বোনদের সঙ্গে মতভেদ হতে পারে, তবে শেষে সম্পর্ক মজবুত হয়। আর যদি শুভ প্রভাব থাকে অর্থাৎ শুভ গ্রহ সহ অবস্থান করে বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে সাহসী, কর্মঠ ও আত্মনির্ভর হয়ে থাকেন। যোগাযোগ এবং মিডিয়া ক্ষেত্রে সাফল্য লাভ করতে দেখা যায়। ভাই বোন এবং সহকর্মীদের সহযোগিতায় উন্নতি হয়, প্রতিযোগিতায় জয় ও নেতৃত্বের ক্ষমতা অর্জন করেন। আর তৃতীয়ভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে অহং বা অতিরিক্ত জেদ থেকে সংঘাত তৈরি হয়, ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে বিরোধ হতে দেখা যায়, গুজব বা ভুল যোগাযোগের সমস্যা সৃষ্টি হয়, মানসিক অস্থিরতা ও অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায়। এই কম্বিনেশনের জন্য যে সকল পেশা বা জীবনধারা আমরা দেখতে পাই সেটা হলো মিডিয়া, সাংবাদিকতা, ব্লগিং, কমিউনিকেশন, সেনাবাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বিভাগে কাজ করা, লেখক, শিক্ষক, বক্তা, ক্রীড়া, প্রতিযোগিতা বা উদ্যোগপতি পেশা। এবার প্রতিকার হিসেবে মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন, লিখন বা পাঠের মাধ্যমে নিজেকে প্রকাশ করুন, অহং ত্যাগ করে বিনয়ী হন, শারীরিক শক্তি বজায় রাখুন এবং ব্যায়াম করুন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে সাহসী, আত্মনির্ভর ও প্রতিযোগিতামূলক। যোগাযোগ ও প্রচেষ্টার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করে। সততা, আত্মনিয়ন্ত্রণ ও অধ্যবসায় থাকলে জাতক নেতৃত্বের শিখরে পৌঁছাতে পারে। ষষ্ঠ ভাবের অধিপতি চতুর্থ ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফল লাভ করে থাকেন? বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু। এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয়, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মোকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন,
সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়, এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। চতুর্থ ভাব বলতে আমরা বুঝি মা, ঘর বা নিজের বাড়ি, মানসিক শান্তি ও সুখ, সম্পত্তি, যানবাহন, শিক্ষা, মনোবল এবং আভ্যন্তরীণ স্থিতি, গৃহস্থালী জীবন ও নিরাপত্তা। তাহলে এবারে মূল বিশ্লেষণে আসি। ষষ্ঠ ভাবের অধিপতি চতুর্থ ভাবে থাকলে জাতকের জীবনে পরিবার ও মানসিক শান্তির কিছুটা বিঘ্ন ঘটতে দেখা যায়। বাড়ি বা সম্পত্তি নিয়ে দায়িত্ব বা দ্বন্দ্বের সম্ভাবনা থাকে। এই যোগে জাতক পরিশ্রম করে নিজের ঘর ও সম্পদ গড়ে তোলে। শুভ প্রভাব হিসেবে, অর্থাৎ যদি কোনো শুভ গ্রহ সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কর্মনিষ্ঠ, দায়িত্ববান ও পরিশ্রমী করে তোলে জাতককে। শিক্ষা ও সেবামূলক কাজে সাফল্য লাভ করে। ঘর বা সম্পত্তি ক্রয়ে সে সক্ষম হয়। মানসিক দৃঢ়তা ও অন্যের সেবার মানসিকতা তার মধ্যে লক্ষ্য করা যায়। আর যদি অশুভ কোনো গ্রহ সহ অবস্থান করে চতুর্থ ভাবে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে পরিবারের মধ্যে মতভেদ এবং মানসিক চাপ তৈরি হয়। মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যায়। ঘর বাড়ি বা জমি নিয়ে ঝামেলা লেগে থাকে। মানসিক অস্থিরতা বা উদ্বেগ থাকে। এই জাতকদের পেশা ও জীবনধারা হিসেবে শিক্ষকতা, মনোবিজ্ঞান, সেবামূলক কাজ এবং চিকিৎসা, রিয়েল এস্টেট আর সম্পত্তি নিয়ে ব্যবসা, সরকারি বা প্রশাসনিক কাজ, গৃহভিত্তিক পেশা বা পরামর্শদান। প্রতিকার হিসেবে আপনাদেরকে বলি, মাতার সেবা করুন ও তার আশীর্বাদ দিন। চন্দ্র বা শুক্রের মন্ত্র জপ করুন। শান্তিপূর্ণ পরিবেশে ধ্যান করতে পারেন। শনিবারে দরিদ্র বা গরিব লোকেদের আহার দান করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে থাকবেন। তাহলে শেষ করার আগে, এই অবস্থান জাতককে করে তোলে দায়িত্বশীল, অধ্যবসায়ী ও সেবামূলক। পরিবারের জন্য কষ্ট ভোগ করলেও পরিশ্রমের মাধ্যমে স্থিতি আসে জীবনে। ধৈর্য ও মায়ের আশীর্বাদে জাতক মানসিক শান্তি ও সাফল্য অর্জন করে থাকে। ষষ্ঠ ভাবের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করলে জাতক জাতিকা জীবনে কি ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে, আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মোকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে
কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি, জ্ঞান, শিক্ষা ও সৃজনশীলতা, সন্তান, প্রেম ও ভবিষ্যৎ পরিকল্পনা, মনোযোগ, বুদ্ধিবৃত্তি ও কল্পনা শক্তি। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি পঞ্চম ভাবে থাকলে জাতক বুদ্ধির মাধ্যমে শত্রুকে জয় করতে সক্ষম হয়। পরিশ্রম ও যুক্তিবোধের মাধ্যমে জীবনে সাফল্য আসে। সন্তান নিয়ে দায়িত্ববোধ প্রবল, তবে কখনো মানসিক উদ্বেগ থাকতে পারে। প্রেম জীবনে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও আত্মনিয়ন্ত্রণ জরুরি হয়। শুভ প্রভাব যদি থাকে, অর্থাৎ শুভ গ্রহের যদি দৃষ্টি বা ওই ঘরেই অবস্থান করে, তাহলে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য লাভ করে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা প্রবল হয়। সৃজনশীলতা ও কর্মে দক্ষতা লক্ষ্য করা যায়। সন্তান ও ছাত্রদের প্রতি দায়িত্ববান মনোভাব লক্ষ্য করা যায়। আর যদি অশুভ গ্রহ ওই পঞ্চম ভাবে থাকে বা তার উপরে দৃষ্টি থাকে, তাহলে সন্তান নিয়ে উদ্বেগ বা মানসিক চাপ থেকেই যায়। প্রেমজ জীবনে ভুল বোঝাবুঝি লক্ষ্য করা, চিন্তা থেকে মানসিক ক্লান্তি তৈরি হয়। অহং বা জেদ থেকে সম্পর্কের সমস্যা লক্ষ্য করা যায়। এই জাতকদের পেশা বা জীবনধারা হিসেবে শিক্ষক, অধ্যাপক, লেখক, পরামর্শদাতার ভূমিকায় যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন। মনোবিজ্ঞান, গবেষণা, শিক্ষার প্রশাসনিক ভাব, এগুলোতেও ওনারা সফল হন। সৃজনশীল পেশা যেমন মিডিয়া, ডিজাইন বা আর্টস, শিশু বা তরুণদের সেবামূলক কাজ। প্রতিকার হিসেবে আপনাদের বলি, প্রতি বৃহস্পতিবার গুরু বা শিক্ষককে সম্মান করুন এবং আপনার জীবনে যে ভ্যালু অ্যাড করেছেন তার প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন। অধ্যাবসায় ও একাগ্রতা বজায় রাখুন। জ্ঞান দান বা শিক্ষা সেবায় যুক্ত থাকুন। সূর্য বা বৃহস্পতির পূজা শুভ ফল দেয়। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে বুদ্ধিমান, যুক্তিবাদী ও পরিশ্রমী। সন্তান, শিক্ষা ও জ্ঞান ক্ষেত্রে সংগ্রাম করেও সাফল্য আসে। সততা, অধ্যাবসায় ও নিয়মিত সাধনা জাতককে সম্মান ও স্থিতি এনে দেয়। ষষ্ঠ ভাবের অধিপতি যখন নিজের ঘরেই বা নিজের ভাবেই অবস্থান করে, তখন জাতক বা জাতিকাদের জীবনে কি ধরনের ফলাফল নিয়ে আসে। ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ, ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিংহোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা
কতটা ডিসিপ্লিনড সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। তাই ষষ্ঠ ঘরের অধিপতি নিজের ঘরে থাকলে ঘরটি শক্তিশালী হয়। এটি এক প্রকার উত্তম স্থিতি বা শত্রু জয় যোগ। জাতক নিজের কর্মনিষ্ঠা ও সাহসের মাধ্যমে শত্রু ও বাধা পরাস্ত করতে সক্ষম হয়। এই অবস্থান জাতককে দৃঢ়, পরিশ্রমী ও সংগ্রামী করে তোলে। যে কোনো প্রতিযোগিতা বা দ্বন্দ্বে জয়লাভের ক্ষমতা থাকে এদের। আমরা আমাদের চারপাশে কিছু মানুষ দেখি না যে কম্পিটিশন শুনলেই সে যেন পিছিয়ে আসে, কিন্তু এই জাতকেরা যেখানে যত কম্পিটিশন সেখানে তত তার ইচ্ছা শক্তি প্রবল হয়। কম্পিটিশনকে এরা এনজয় করে। জাতক জীবনে ধীরে ধীরে উন্নতি করে এবং সেবা বা প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পায়। শরীর ও মনের শক্তি প্রবল, তবে মাঝে মাঝে অতিরিক্ত পরিশ্রমের কারণে মানসিক ক্লান্তি অনুভূত হয়। শুভ প্রভাব, অর্থাৎ এই ষষ্ঠভাবে যদি শুভ গ্রহ সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে সেক্ষেত্রে শত্রু জয় ও মানসিক শক্তি বৃদ্ধি হয়। সরকারি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য লাভ করে। সাহস, কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ এদের মধ্যে দেখা যায়। সমাজে সম্মান ও স্থিতি অর্থাৎ স্টেবিলিটি এরা অর্জন করে থাকে। আর যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে অহং বা জেদ বৃদ্ধি পায়। অতিরিক্ত পরিশ্রম থেকে শারীরিক ক্লান্তি অনুভব করে। কর্মস্থলে সারাক্ষণই একটা বিরোধিতার সম্মুখীন হয় বা সমালোচনার সম্মুখীন হয়। স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে দেখা যায় এই জাতক। এবার পেশা বা জীবনধারার দিকে আসি। সরকারি চাকরি, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এইগুলিতে এনারা সাফল্য লাভ করেন। চিকিৎসা, নার্সিং, সেবা বা পরামর্শদাতা হিসেবেও যথেষ্ট সফল হয়ে থাকেন এনারা। আইন, হিসাব বা সংগঠিত কাজ, প্রতিযোগিতামূলক বা পরিশ্রম নির্ভর পেশা। এবার চলে আসি প্রতিকারের দিকে। মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন, অন্যকে সাহায্য করুন ও সেবা করুন। অহং এবং জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন সকালবেলা সূর্য প্রণাম শুভ ফল দেয়। তাহলে শেষ করার আগে এই অবস্থান জাতককে দেয় আত্মবিশ্বাস, কর্মনিষ্ঠা ও সাফল্য। জীবনে যে কোনো বাধা বা শত্রু পরাস্ত করার ক্ষমতা থাকে। সততা, শৃঙ্খলা ও পরিশ্রম বজায় রাখলে জাতক রাজযোগের ন্যায় ফল উপভোগ করে। আপনাদের কারোর 6th লর্ড কি 6th হাউসেই রয়েছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। ষষ্ঠ ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মোকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে।
সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন, সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। বন্ধুরা, সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, সঙ্গী ও পার্টনারশিপ, জনসম্পর্ক, ব্যবসা ও চুক্তি, জনসমক্ষে কাজ, খ্যাতি ও আচরণ, বিবাহিত জীবন ও সামাজিক সম্পর্ক। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবে থাকলে জাতকের বিবাহিত জীবন ও পার্টনারশিপে চ্যালেঞ্জ ও দায়বদ্ধতা দেখা যায়। জাতক কর্মক্ষেত্রে পরিশ্রমী হলেও সম্পর্কের ক্ষেত্রে যুক্তিবোধ ও সহনশীলতা প্রয়োজন হয়ে পড়ে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ বা প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যায়। যেহেতু সেভেন্থ হাউস দুরকম পার্টনারশিপকেই বোঝায়, এক হচ্ছে আপনার লাইফ পার্টনার বা বিবাহিত জীবনের সঙ্গী বা স্পাউস, আর একটা হচ্ছে আপনার বিজনেস পার্টনার। তো এই দু ক্ষেত্রেই এই সম্পর্কের প্রভাব পড়ে। ব্যবসায়িক পার্টনারশিপে সততা ও ধৈর্য থাকলে দীর্ঘমেয়াদে সাফল্য আসে। এবারে শুভ প্রভাবগুলি আমরা দেখে নিই। যদি শুভ গ্রহ সহ অবস্থান করে বা শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কর্মঠ ও দায়িত্ববান জীবনসঙ্গী এনারা লাভ করে থাকেন। পার্টনারশিপে সাফল্য ও উন্নতি পেয়ে থাকেন। জনসমক্ষে নেতৃত্ব ও সেবা প্রদান করে থাকে। দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি সহানুভূতি লক্ষ্য করা যায়। যদি অশুভ গ্রহের প্রভাব থাকে, সেক্ষেত্রে বিবাহিত জীবনে মতবিরোধ বা মানসিক দূরত্ব তৈরি হয়। ব্যবসায়িক চুক্তি বা সম্পর্কের ঝুঁকি লক্ষ্য করা যায়। আইনি ঝামেলা বা বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। অতিরিক্ত কর্তৃত্ব বা অহং থেকে সমস্যা তৈরি হয়। এবারে এই কম্বিনেশনের জন্য পেশা বা জীবনধারা, ব্যবসা এক্ষেত্রে ট্রেডিং ব্যবসাটাই মিন করা হচ্ছে। এছাড়া জনসংযোগ, আইন বা পরামর্শদাতা পেশা, বিবাহ পরামর্শ বা মানব সম্পদ ব্যবস্থাপনা, চুক্তিভিত্তিক কাজ বা সহযোগী প্রকল্প, সামাজিক ও সেবামূলক প্রতিকার হিসেবে বিবাহিত সম্পর্ক বা পার্টনারের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। কর্মজীবন ও ব্যক্তি জীবনের ভারসাম্য রাখুন। শুক্রবারে দান বা ভগবান শিবের পুজো করুন। সত্য ও ন্যায়ের পথে চলুন। তাহলে শেষ করার আগে আরেকবার এই যে অবস্থান জাতককে করে তোলে কর্মনিষ্ঠ, দায়িত্ববান ও বাস্তববাদী। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখলে সাফল্য আসে। সততা ও সেবার মনোভাব জাতককে সমাজে সম্মান ও স্থিতি এনে দেয়। ষষ্ঠ ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে অবস্থান করেন, জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা, মকদ্দমা এবং
বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। অষ্টম ভাব বলতে আমরা বুঝি রহস্য, গোপন শক্তি ও পরিবর্তন, জীবন মৃত্যু, গবেষণা ও উত্তরাধিকার, গভীর চিন্তা, অন্তর্দৃষ্টি ও পুনর্জন্ম, হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনা। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টম ভাবে থাকলে জাতক জীবনে ওঠা পড়ার মধ্যে অভিজ্ঞ ও গভীর চিন্তাশীল হয়ে ওঠে। এদের জীবনে বহুত উতার চড়াও থাকে, কখনো খুব ভালো কখনো খুব খারাপ, এই ধরনের অভিজ্ঞতা এনারা পেয়ে থাকেন। এই অবস্থান গোপন শত্রু, স্বাস্থ্য সমস্যা বা মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে। তবে জাতক নিজের দৃঢ়তা দিয়ে পুনরায় উঠে দাঁড়ায়। সেবা, চিকিৎসা, গবেষণা ও গুপ্ত বিদ্যার মাধ্যমে সাফল্য আসে। আভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে, যেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি, একটা মানুষ হঠাৎ করে আমূল বদলে গেল, তো এর মাধ্যমে জাতক আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়। শুভ প্রভাব, অর্থাৎ শুভ গ্রহ যদি সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে বিপদের পরে পুনরুত্থানের ক্ষমতা। গবেষণা, চিকিৎসা বা রহস্যবিদ্যা, এই যে অকাল্ট সায়েন্স আমরা পড়ি বা আলোচনা করি, সেইগুলি 8th হাউস থেকেই আসে। তো এই বিদ্যায় সাফল্য লাভ করতে দেখা যায়। শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। গোপন শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। আর অশুভ প্রভাবের মধ্যে যদি অশুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে মানসিক চাপ বা ভয় কাজ করে, স্বাস্থ্য সমস্যা বা গোপন রোগ হতে দেখা যায়, হঠাৎ ক্ষতি বা পরিবর্তন লক্ষ্য করা যায়, সন্দেহ প্রবণতা ও অবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যায়। এই ধরনের কম্বিনেশনে জাতক জাতিকাদের পেশা বা জীবনধারাগুলি চিকিৎসক, থেরাপিস্ট, মনোবিজ্ঞানী, গবেষক, গুপ্তবিদ্যা বা জ্যোতিষ পেশা, বীমা, ট্যাক্স, ব্যাংকিং বা তদন্ত, হাসপাতাল, এনজিও বা সংকটময় সেবা। প্রতিকার হিসেবে বলা যেতে পারে প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা নিয়ে আসুন। মঙ্গলবার বা শনিবারে দান করার অভ্যাস করুন। শত্রু বা ভয়কে মুখোমুখি মোকাবিলা করতে প্রস্তুত হন। হনুমানজি বা মহাকালেশ্বরের পূজা শুভ ফল দেয়। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে গভীর চিন্তাশীল, সাহসী ও আধ্যাত্মিকভাবে জাগ্রত। জীবনের সংকটই তার শিক্ষক, যা তাকে শক্তিশালী ও জ্ঞানী করে তোলে। ভয়, সন্দেহ ও অস্থিরতা জয় করলে জাতক অর্জন করে স্থিতি ও সম্মান। ষষ্ঠ ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন? বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে।
আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ, ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। বন্ধুরা, নবম ভাব বলতে আমরা বুঝি ভাগ্য, ধর্ম ও নীতি, গুরু, শিক্ষা ও উচ্চ জ্ঞান বা আপনার হায়ার এডুকেশন, দূরযাত্রা, আধ্যাত্মিকতা ও নৈতিক মূল্যবোধ, কর্মফল ও পুণ্য। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করলে জাতক নিজ পরিশ্রমের মাধ্যমে ভাগ্য গড়ে তোলে। প্রাথমিক জীবনে বাধা বা সংগ্রাম থাকলেও পরে সাফল্য ও স্থিতি আসে। জাতক সেবার মাধ্যমে ধর্ম পালন করে এবং অন্যকে সাহায্য করে নিজের উন্নতি সাধন করে। শিক্ষা, নীতি ও পরিশ্রমের মিশেলে কর্মফল লাভ হয়। শুভ প্রভাব, অর্থাৎ এই 9th হাউসে যদি অন্য কোনো শুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে সেক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের উন্নতি হয়। উচ্চ শিক্ষা ও বিদেশ যাত্রা সুযোগ আসে জীবনে। ধর্মীয় বা আধ্যাত্মিক প্রবণতা লক্ষ্য করা যায়। সমাজ সেবা বা শিক্ষাক্ষেত্রে সম্মানিত হন এনারা। আর যদি 9th হাউস অ্যাফ্লিক্টেড থাকে, অর্থাৎ অশুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে ধর্ম বা বিশ্বাসে বিভ্রান্তি তৈরি, গুরুর সঙ্গে মতবিরোধ হয়, বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষায় বাধা প্রাপ্ত হয়, কর্মফলে দেরি বা অনিশ্চয়তা লক্ষ্য করা যায়। এই কম্বিনেশনের জন্য যে সকল পেশা বা জীবনধারা রয়েছে সেগুলি হলো শিক্ষক, অধ্যাপক, গবেষক, গাইড, আইন, প্রশাসন বা সরকারি কাজ, বিদেশ বা ধর্মভিত্তিক কাজ, সামাজিক সেবা বা শিক্ষামূলক পেশা। প্রতিকার ও উপদেশ হিসেবে বলবো, গুরুকে সম্মান করুন ও তাঁর আশীর্বাদ নিন। প্রতিদিন সকালবেলায় সূর্য প্রণাম করুন, পারলে সূর্যকে অর্ঘ্য দিন। ধর্মীয় বা সেবামূলক কাজে যুক্ত থাকুন। বৃহস্পতিবারে দান করুন এবং গুরু গ্রন্থ পাঠ করুন। তাহলে শেষ করার আগে আর একবার, এই অবস্থান জাতককে করে তোলে অধ্যবসায়ী, নীতিনিষ্ঠ ও আধ্যাত্মিক। জীবনে ভাগ্য বিলম্বে আসে, কিন্তু কঠোর পরিশ্রমে ভাগ্য নিশ্চিত হয়। সেবা, জ্ঞান ও ন্যায়ের পথে চললে জাতক সমাজে শ্রদ্ধা ও স্থিতিশীলতা লাভ করে। ষষ্ঠ ভাবের অধিপতি যখন দশম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ, ঋণ হলো
দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি, এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মোকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব, অর্থাৎ পেশা, কর্মজীবন এবং সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা, খ্যাতি, কর্তৃত্ব ও দায়িত্ব, সাফল্য ও নেতৃত্ব, জনসমক্ষে কাজ ও অর্জন। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি দশম ভাবে থাকলে জাতক পরিশ্রম, সেবা ও দায়িত্ববোধের মাধ্যমে কর্মজীবনে উন্নতি লাভ করে। এই যোগ জাতককে প্রশাসনিক, চিকিৎসা বা সরকারি কাজে সাফল্য এনে দেয়। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও জাতক ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে জয়লাভ করে। নিজ প্রচেষ্টা ও কর্তব্যনিষ্ঠার কারণে সমাজে সম্মান অর্জন করে। এবারে এই 10th হাউসে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি ও সাফল্য পেয়ে থাকেন, সরকারি বা সেবামূলক কাজে উন্নতি হয়ে থাকে, দৃঢ় ইচ্ছাশক্তি ও নেতৃত্বের ক্ষমতা থাকে এনাদের, অন্যদের সেবার মাধ্যমে নিজের কর্মফল লাভ করে থাকেন। আর যদি অশুভ গ্রহের প্রভাব থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বে মানসিক চাপ লক্ষ্য করা যায়, কর্মস্থলে বিরোধ বা প্রতিযোগিতা দেখতে পাওয়া যায়, অহং বা কর্তৃত্ব বোধ বৃদ্ধি পায়, স্বাস্থ্যের অবনতি বা সবসময় একটা ক্লান্তি ভাব এনাদের মধ্যে কাজ করে। এই কম্বিনেশনের জন্য যে পেশাগুলি রয়েছে সেগুলি হলো প্রশাসনিক কাজ, চিকিৎসা, সরকারি কাজ বা ব্যাংকিং সেক্টর, আইন, পুলিশ, সেবা বা শিক্ষা, কোনো শৃঙ্খলাপূর্ণ বা প্রতিযোগিতামূলক কাজ, কর্পোরেট সেক্টরে দায়িত্বশীল পদ অর্থাৎ ম্যানেজারিয়াল যেসব পোস্টগুলি রয়েছে সেইগুলির জন্য এনারা যথেষ্ট সুটেবল। এবার প্রতিকারের দিকে আসি। মঙ্গলবার হনুমানজির উপাসনা করুন, প্রতিদিন নিয়মিত ধ্যান ও আত্মশৃঙ্খলা বজায় রাখুন, কর্মস্থলে বিনয়ের ভাব বজায় রাখুন, কারোর উপরে উদ্ধত আচরণ করবেন না, এমনকি আপনার অধস্তন কর্মীদের সাথেও নয়, অন্যের সেবার মাধ্যমে কর্মফল বৃদ্ধি করুন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে কর্মনিষ্ঠ, দায়িত্ববান ও বাস্তববাদী। জীবনে সাফল্য আসে পরিশ্রম ও সততার মাধ্যমে। শৃঙ্খলা, সেবা ও ন্যায়ের পথে থাকলে জাতক উচ্চ পদ ও সম্মান অর্জন করে থাকেন। ষষ্ঠ ভাবের অধিপতি 11তম ভাবে থাকলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে।
আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ, ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি, এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশনে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। 11তম ভাব বলতে আমরা বুঝি লাভ, ইচ্ছা পূরণ ও সামাজিক সংযোগ, বন্ধু সমর্থন ও প্রভাবশালী যোগাযোগ, আর্থিক উন্নতি ও সম্মান, দীর্ঘমেয়াদী সাফল্য ও সমৃদ্ধি। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি 11তম ভাবে থাকলে জাতক পরিশ্রম, অধ্যবসায় ও সেবার মাধ্যমে আর্থিক উন্নতি লাভ করে। জাতকের লাভ আসে প্রতিযোগিতা, কর্মজীবন বা সেবামূলক কাজের মাধ্যমে। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় এনাদের উন্নতি হয়ে থাকে। জাতক নিজের প্রচেষ্টায় ধীরে ধীরে স্থায়ী সমৃদ্ধি অর্জন করে। এই 11th হাউসে যদি শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে চাকরি বা ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যায়, সরকারি বা প্রভাবশালী সংযোগ থেকে লাভ হয়, প্রতিযোগিতায় জয় ও সামাজিক সম্মান লাভ করতে দেখা যায়, আর স্থায়ী আর্থিক বৃদ্ধি ও সমর্থনশীল বন্ধু। আর যদি অশুভ প্রভাব পড়ে বা অশুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি পড়ে সেক্ষেত্রে লোভ বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়, বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়, ঋণ বা অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি হয়, অতিরিক্ত কাজ থেকে এনাদের মানসিক চাপে ভুগতে দেখা যায়। এবার যেসব পেশাগুলি এনাদের জন্য সুটেবল সেগুলি হলো সরকারি চাকরি, প্রশাসন বা ব্যাংকিং, সামাজিক কাজ, এনজিও বা সেবামূলক, মার্কেটিং, পাবলিক রিলেশনস, যোগাযোগ বা মিডিয়াতে কাজ, বাণিজ্য বা দল ভিত্তিক কাজ। এবার চলে আসি প্রতিকারের দিকে। সোমবার বা বৃহস্পতিবার দান করার অভ্যাস তৈরি করুন। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি যাদের যাদের থেকে উপকৃত হয়েছেন তাদের প্রতি গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার নিজের উন্নতি হবে। হনুমানজি বা লক্ষ্মী দেবীর উপাসনা শুভ ফল দেয়। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে পরিশ্রমী, বাস্তববাদী ও সমাজে গ্রহণযোগ্য। জীবনে সাফল্য আসে সেবা, অধ্যবসায় ও ন্যায়ের পথে চললে। সততা ও সহযোগিতার মনোভাব জাতককে দেয় দীর্ঘস্থায়ী লাভ ও সম্মান। ষষ্ঠ ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু, এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে
মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ, ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি, এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ, কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে। তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। 12তম ভাব বলতে আমরা বুঝি বিদেশ, ব্যয় ও ত্যাগ, অন্তর্দৃষ্টি, আধ্যাত্মিকতা ও মুক্তি, হাসপাতাল, কারাগার বা আশ্রম, গোপন বিষয় ও নিঃস্বার্থ সেবা। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি 12তম ভাবে থাকলে জাতক সেবা, ত্যাগ ও আধ্যাত্মিক চেতনার মাধ্যমে উন্নতি লাভ করে। জাতক বিদেশ বা হাসপাতাল সংক্রান্ত কাজে যুক্ত হতে পারে। এই অবস্থান কখনো গোপন শত্রু বা মানসিক উদ্বেগ তৈরি করতে পারে, তবে সৎ জীবনযাপন তাকে এই চিন্তা বা উদ্বেগ থেকে মুক্তি দিয়ে থাকে। আধ্যাত্মিক অনুশীলন জাতককে অন্তর্দৃষ্টি, অর্থাৎ যে ইনটিউশন পাওয়ার আছে সেইটা খুব স্ট্রং হয় এবং মানসিক শান্তি প্রদান করে। এবার যদি 12th হাউসে শুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে বিদেশে কর্ম বা সেবামূলক কাজে জাতক জাতিকা সাফল্য পেয়ে থাকে, আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি পেয়ে থাকে, নিঃস্বার্থ সেবা ও দান থেকে শুভ ফল লাভ করে থাকে, গোপন শত্রু বা ভয়কে জয় করতে এনারা সফল হয়ে থাকেন। আর যদি 12th হাউস তো একেই আমরা ভেবে থাকি যে এটি একটি খারাপ ঘর, তার উপরে যদি অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় বা ঋণ হতে পারে, মানসিক চাপ বা নিঃসঙ্গতা তৈরি হতে পারে, মানুষ একাকিত্বে ভুগতে পারে, গোপন শত্রু বা ষড়যন্ত্র আপনার পেছনে চলতে পারে, আত্মবিশ্বাসের ঘাটতি ও উদ্বেগ লক্ষ্য করা যায়। এই অবস্থানের বা এই কম্বিনেশনের বেস্ট সুটেবল পেশাগুলি হলো চিকিৎসা, থেরাপি বা মনোবিজ্ঞান, হাসপাতাল, এনজিও বা সমাজ সেবা, বিদেশে কর্মসংস্থান বা আধ্যাত্মিক কাজ, ধ্যান, গবেষণা বা গোপন বিষয়ক পেশা। তাহলে এবার প্রতিকারের দিকে একটু নজর দিই। প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করুন, এইটাই আপনাদের সবথেকে বড় প্রতিকার। মনকে শান্ত রাখুন, উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। দরিদ্র ও অসহায়দের সেবা করুন আপনার যতটা সম্ভব। শনিবারে দান বা সৎ কার্য করুন। হনুমানজি বা শ্রী বিষ্ণুর উপাসনা করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট
ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান জাতককে করে তোলে নিঃস্বার্থ, সেবামূলক এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ। জীবনের কষ্ট জাতককে দেয় গভীর অন্তর্দৃষ্টি ও মানবতার বোধ। যতবার আপনি ঠেক খাবেন, যতবার আপনি সমস্যায় পড়বেন, তত আপনি সমৃদ্ধ হবেন। ভেতরে আপনার যে অন্তর্দৃষ্টি তৈরি হবে। ত্যাগ, সেবা ও সততা জাতককে মুক্তি ও মানসিক শান্তি প্রদান করে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।